কুকুরটা কি বুঝলো কে জানে, তবে আর ঘেউ ঘেউ করলো না। মাহিদের চোখের সামনে দাউ দাউ করে আগুন জ্বলার দৃশ্যটা ফুটে উঠছে বারবার। তার মনে হচ্ছে হায়াত ভেতর থেকে চেঁচাচ্ছে। স্যার, বাঁচান। আমার কষ্ট হচ্ছে স্যার। হায়াত! মাহিদ জোরে চেঁচিয়ে উঠল। মারিদ তার পাশে বসেছিল। হঠাৎ এহেন চিৎকারে ছেলেটা চমকে লাফিয়ে উঠে 2 পা পিছিয়ে যায়, বুকে থুতু দিয়ে বলল। আস্তাগফিরুল্লাহ। মারিদ এদিকে ছটফট করছে আর শুধু হায়াতের নাম জপছে। সে অক্সিজেনের মাস্ক খুলে হাতের ক্যানুলার খুলতে চাইলে মারিদ ছুটে এসে আটকালো। এই এই কি করছিস? ছাড় এটা। হায়াতের কষ্ট হচ্ছে, যেতে দে। মাহিদ জোরে জোরে শ্বাস নিচ্ছে। মারিদ তোকে শান্ত করতে বলল। কাম ডাউন। হায়াত হাঁপতে গেছে, একটু সময় লাগবে তো আসতে, শান্ত হ। মারিদের কথা শুনে হতবিলম্বিত দৃষ্টিতে তাকায় মাহিদ। তবে এই মুহূর্তে তার এইটাই বিশ্বাস করতে ইচ্ছা করছে। সে কাতর স্বরে বলল। সত্যি? সত্যি এটা? মারিদ অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেল এহেন প্রশ্নে। মাহিদ তার এই কথা বিশ্বাস করল। সে আমতামতা করতে লাগলো। মাহিদ বুঝলো ছেলেটা মজা করে বলছে। সে মারিদকে একটা ধাক্কা মারল। মজা করছিস তুই? এরকম একটা সিচুয়েশনে মজা করছিস? মারিদ 2 পা পিছিয়ে যায়। সে তাকে বোঝানোর চেষ্টা করে। মাহিদ, আমার কথাটা শোন। গতকাল রাতে যদি আমি ওকে পৌঁছে দিয়ে আসতাম, তাহলে আজ আর এমন হতো না। আমার জন্য হলে সব। আমার জন্য হায়াতের এই পরিণতি হয়েছে। আমি দায়ী এর জন্য। মাহিদ রেগে ক্যানোলা টান মেরে উঠিয়ে ওই হাত দিয়ে দেওয়ালে জোরে আঘাত করলো। গল গল করে রক্ত পড়তে লাগলো হাত থেকে। মারিদ সূচক শব্দ করে বলল। শালা অজ্ঞান ছিল, ওটাই তো ভালো ছিল। এখন ছাগলামি শুরু করে দিয়েছে। উফ। মাহিদ। মাহিদকে সামলাতে না পেরে শেষে সে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দেয়। মাহিদ ধীরে ধীরে শান্ত হয়ে যায়। চোখ বুজে আসে তার। টপ করে চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ল। মারিদ ভাইয়ের এই পরিণতি মানতে পারছে না। ভাইয়ের ভেজা চোখ দুটো মুছিয়ে দিল। দেখেছো আরে, ভালোবাসা আমাদের দুই ভাইয়ের জীবনেই একটা অভিশাপ। আমার পাথুরে মনের ভাইটাকে পর্যন্ত কাঁদিয়ে ছাড়লো। মারিদ মাহিদের হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রইল অমন সময়। স্যার, আসবো? মারিদ অন্যমনস্ক থেকেই বলল। কামিন। ফুলের বুকে হাতে প্রবেশ করলো হায়াতের ফটোকপি আয়াত। হায়াতের পুরো পোশাক তার পরনে, নিকাব দিয়ে ফেস হাইড করা। আয়াতের পদযুগল কিছু সময়ের জন্য থেমে যায়। সামনে বসে থাকা যুবকটাকে এখানে আশা করেনি বোধহয়। এত তাড়াতাড়ি দেখা হওয়ার কি খুব দরকার ছিল? আয়াদের পা আর এগোচ্ছে না বলে মনে হচ্ছে। অজান্তেই 2 চোখ জলে ভরে গেল। কত শত স্মৃতি ভাসতে লাগলো মানসপটে। মারিদ মাহিদের হাত কপালে ঠেকিয়ে চোখ বুজেছিল। কে এসেছে এটা দেখতে চোখ মেলে সেদিকে তাকাতেই যাবে অমনি আয়াত পেছনে ঘুরে গেল। ঝটপট দরজা খুলে চলে গেল। মারিদের কপালে ভাঁজ পড়ল। হেই, হু আর ইউ? আয়াত দাঁড়ালো না, দৌড়ে চলে যায়। মারিদ ভাবলো হয়তো ভুল করে অন্য কোনো রোগীর আত্মীয় চলে এসেছিল। সে অতটা মাথা ঘামালো না। দরজার দিকে এক পলক তাকালো শুধু। আয়াত হসপিটাল থেকে বের হয়েই একটা রিক্সা নেয়। ভেতরের অস্ত্রতা কমছে না। কেন হচ্ছে এমন? সে তো স্ট্রং একটা মেয়ে। একটা ছেলের জন্য সে কাঁদছে। হাউ ক্রেজি! Control, Ayat. Control yourself. He's a liar. He's a characterless. He broke your trust. আয়াত খেয়াল করলো তার হাত কাঁপছে। সে কোনো মতে ফোন বের করে হায়াতকে কল করে। আয়াত আর রেন সিনচেন দেখছিল টিভিতে। খ্যাক খ্যাক করে হাসছে দুটো। সকালে আয়াত বলল আজ সে যাবে হায়াত সেজে। হায়াতের চোখের ডার্ক সার্কেল দেখে আয়াতের সে কি রাগ। হায়াতকে ঘুমিয়ে এই ডার্ক সার্কেল হাঁটাতে বলেছে আয়াত। হায়াত তো মহা খুশি, কিন্তু যেতে না যেতেই কল করলো কেন? হায়াত কলটা রিসিভ করে আয়াত শুধু বলল। তুই সিটি হসপিটাল আয়, আমি বাড়ি আসছি। পরপরই কল কেটে দিল। হায়াত বুঝে উঠতে পারল না কিছু। হসপিটালে কেন? আর ও বাড়ি চলে আসছে? রেন বলল। এনিথিং রং? হায়াত বলল।
বললো হসপিটালে যেতে। আর ও বাসায় আসছে। রেন চোখ বড় বড় করে ফেলল। হোয়াট হায়াত? আমি শিওর হায়াত কোনো রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছে। ওর যা রাগ। হায়াত বলে উঠল। আমার অনেক কান্না পাচ্ছে রেইন। আয়াতের মুড অফ, তার মানে রেন ব্রেইনের একটু চাপ দিতেই ব্যাপারটা বোধহয় ক্যাচ করতে পারল। বাই এনি চান্স আর তার ওর দেখা হয়ে যায়নি তো? হায়াত কিছু বলল না, সে রেডি হতে গেল। হঠাৎ বাড়ির বেলটা বেজে উঠল। তখন রেন শীষ বাজাতে বাজাতে দরজা খুলতে গেল। ফুরফুরে মেজাজ নিয়ে দরজা খুলল সে। পুরো কালো পোশাকে আবৃত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে রেন থমকে যায়। পর মুহূর্তেই জোরে চেঁচিয়ে ওঠে। হায়াত, আজরাইল আসছে আমাকে নিতে। লা ইলাহা ইল্লাল্লাহ। তখনই নিকাবটা খুলে রমণীটি বলে উঠল। চুপ। আমি 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 মুনমুন। আর আজরাইল কখনো বাড়ির বেল বাজিয়ে আসে? কর্থক। রেন থেমে যায়। পর মুহূর্তেই মুনমুনের মাথায় গাঁটটা মেরে বলে। ইউ ননসেন্স স্টুপিড গার্ল। আর একটু হলে ভয়ে মরে যেতাম আমি। এভাবে আসে কেউ? চোখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। মুনমুন ওর বুকে ধাক্কা মেরে সরিয়ে ভেতরে আসে। সরো সামনে থেকে। হাত কোথায়? ওপরে। মুনমুন থেমে গেল। ধপ করে ফ্লোরে বসে পড়ল। ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। তার মানে ও সত্যি? ও হায়াত রে, আমার হায়াত কত ভালো ছিল মির্জা। রেন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে কর্কশ স্বরে বলল। ওই ওপরের কথা বলেনি। আই মিন ওপর তলায়, 2 তলায়। অশিক্ষিত একটা। মুনমুন থেমে গেল। হাতের ব্যাগটা ছুঁড়ে মারল। তো ঠিকভাবে বললেই তো হয়। রেন আর্তনাদ করে বলল। আউচ, আমি ভুল কি বলছি? মুনমুন রেগে কিছু বলতে নেয়। তখন মনে এসেছিস? হায়াতকে নামতে দেখে মুনমুন উঠে তার কাছে ছুটে গেল। জড়িয়ে ধরল তাকে। হায়াত মুচকি হাসলো। রেন ভেঙ্গিয়ে বলল। পিরিত দেখে বাঁচি না। মুনমুন বলল। মরে যাও তাহলে। রেন মুখ ভেংসি কাটল। মুনমুন সেসব পাত্তা দিল না। সে বিচলিত স্বরে বলল। আমি টেনশনে পাগল হয়ে গিয়েছিলাম। তুই জানিস আদৌ কি হয়েছে? হায়াত কপাল কুঁচকালো। কি? মুনমুন একে একে সবটা বলল। পড়া গাড়িটা পাওয়া, নেম প্লেট নাম্বার মেলানো, এরপর মাহিদের অজ্ঞান হওয়া সবটা। হায়াত হতভম্ব হয়ে গেল। মুনমুন বলল। আই থিঙ্ক না, আম শিওর মায়ের স্যার তোকে। হায়াত ভোরকে তাকালো তার দিকে। চোখে চোখে কথা হয়ে গেল যেন। হায়াত মুখে হাত দিয়ে ফেলল। মুনমুন বলল। খাপচাচ্ছিস কেন? সুবিধাই তো হবে তাহলে। হায়াত কিছু একটা ভাবলো, এরপর বলল। ওদের মতো বেইমান নই। ভালোবেসে ধোকা দেয়া ওদের স্বভাব, আমাদের নয়। আমি হসপিটালে যাচ্ছি, তুই বেশিক্ষণ থাকিস না, বাসায় চলে যাস। আমি ওখানেই যাবো আজ। এরপর হায়াত চলে গেল। রেন ফোঁস করে শ্বাস ছাড়ে। মুনমুনও কিছু বলল না। দীর্ঘশ্বাসে ভারী হলো রুমটা। মাহিদের জ্ঞান ফেরেনি? হঠাৎ কারো কথায় মারের দরজার দিকে তাকায়। শ্রাবণ এসেছে। ফিরেছিল, পাগলামি শুরু করেছিল, তাই ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। শ্রাবণ হতাশার শ্বাস ছাড়ল। একটা ডেড বডি পাওয়া গেছে, একদম পুড়ে গেছে। শনাক্ত করতে পাঠিয়ে দিয়েছি। সত্যিই? তার মানে শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তোদের ভাবির বেস্ট ফ্রেন্ড ছিল, ওকে কোনো মতো ভুজুং ভাজুং বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি। ও জানলে আমার কলিজাটাও ছিঁড়ে খাবে। দুজনই নীরব রইল। হঠাৎ তখন মে কামিন স্যার? বড্ড অনীহা নিয়েই শ্রাবণ বলল। কামেন। দরজার দিকে তাকালো শ্রাবণ। মারিদ ভাইয়ের দিকে তাকিয়ে শ্রাবণ বলল। আপনি কে? হায়াত মুস্কি হাসলো। নিকাব পরায় তা দেখা গেল না। সে বলল। আমি হায়াত। ও। শ্রাবণ প্রথমে তা বললেও পরে বুঝতে পেরে চোখ বড় বড় করে ফেলল। কি? হায়াত আজকে পরেছে সাদা রঙের একটা আবায়া, আর সাদা রঙের হিজাব আর নিকাব। আর নিকাব দিয়ে আজ চোখও ঢেকে রেখেছে, যার দরুন শ্রাবণ ভয়ে এক লাফে মাহিদের বেডে মাহিদের হাতের উপরে উঠে বসল। মারির তাকাতেই সে লাফিয়ে উঠল। কাঁদো কাঁদো স্বরে বলে উঠল। হায়াতের আত্মা চলে এলো মাহিদের ডাকে। শ্রাবণ, বাল বাঁচা। শ্রাবণ বলল। দৌড়ুদ পড়ো শালা, কলেমা পড়ো আল্লাহ আল্লাহ। মাহিদের ঘুম ছুটে যায়। এদিকে মারিদ মাহিদের পা আর শ্রাবণ মারিদের হাত ধরে চেঁচাচ্ছে। হায়াত মজা পেল বেশ।
এদের একটু ভয় দেখালে মন্দ হয় না। হায়াত হঠাৎ ব্যাগটা নিচে ফেলে দুহাত উঁচু করে ঘাটটা বাঁকা করে ওদের দিকে এগোতে লাগলো। হায়াত শটটা চিকন করে বলতে লাগলো, আজ তোদের সবার মাংস খাবো। মারিদ বলতে লাগলো, এই হুস হুস, এই হুস। শ্রাবণ এদিকে যত দোয়া দরুদ পারে সব পারলে এক নিঃশ্বাসে পড়ে ফেলবে যেন। তখন পিট পিট করে মারিদ তাকায়। ঝাপসা লাগছে সব কিছু তার কাছে। স্পষ্ট হতেই সে দেখতে পেল একটা সাদা নিকাব পরা কেউ দু হাত উঁচু করে তার দিকে আসছে। মারিদের মুখে হাসি ফুটে উঠল। ও স্পষ্ট সুরে বলল, হায়াত, এসেছো তুমি? আমাকে নিতে এসেছো? মারিদ আর শ্রাবণ চমকে উঠল হঠাৎ মাহিদের স্বরে। শ্রাবণ মাহিদের দিকে তাকিয়ে ধমকে বলে উঠল, ওই শালা চুপ। মারিদ বলে উঠল, মুখ ধর ওর, মুখটা ধর হারামজাদা। মাহিদ এদিকে নিজের মতো বলেই যাচ্ছে। হায়াত, এসো, কাছে এসো। হায়াত থেমে যায়। মাহিদ তুমি করে বলল, আর কি বলছে সব? হায়াত হাত নামিয়ে ফেলল, মিনমিন করে বলল, সরি। আয় হায় মামা, ভূত সরি বলতেছে। শেষ, আমরা শেষ। শ্রাবণ কাঁদো কাঁদো স্বরে বলল, আমি বিয়ে করব? এখন মারিও না আমাকে প্লিজ। আমি এখনো ভার্জিন। তোমার বান্ধবীর কথা ভেবে মেরো না অন্তত। হায়াত ভেবাচাকা খেলো, সে বলল। আমি ভূত না, আমি মানুষ। এই যে দেখুন। হায়াত এগুতো নিলেই দুটো পেছনে গড়াগড়ি খেয়ে পড়ল। আরে দুজন একসাথে দাঁড়িয়ে এক হাত উঁচু করে বলল। খবরদার। হায়াত ওদের বিশ্বাস করাতে চোখের উপরের কাপড়টা সরালো। দৃশ্যমান হলো তার ডার্ক সার্কেল ওলা চোখ। মারিদ থমকে গেল। এই চোখ তার খুব পরিচিত, খুব। মারিদ বিড়বিড় করে আওড়ালো। হানি, হঠাৎ হায়াতের ফোনটা বেজে উঠল। সে দ্রুত কদমে নিচ থেকে ব্যাগটা তুলল। এই ফোনটা তার ব্যক্তিগত, যেটা আয়াতের কাছে ছিল। গতকালই আয়াত দিয়েছে এটা। শ্রাবণ বলল, ভূতেরাও ফোন ইউজ করে? ফোনের ডার্লিং নামটা জলজল করছে। আয়াত কল করেছে। আয়াতের নামই এটা দিয়ে সেভ করেছে সে। সে দ্রুত ফোন রিসিভ করলো। সে কিছু বলার আগেই ওপাশ থেকে বলল, আমি আসছি, তুই ব্যাক কর। রৌদ্রোজ্জ্বল সকালটা মেঘলা হতে খুব একটা সময় নিল না। মুহূর্তেই চারপাশ অন্ধকার করে কালো মেঘ ছেয়ে গেল আকাশ। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তনের মাঝেই হায়াত কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। মাহিদ পেছন থেকে ব্যাকুল হয়ে ডাকলেও সে শুধু বলে গেল। ওয়াশরুম থেকে আসছি। শ্রাবণ স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শালা, ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে কেউ ভূতের মতো আসে নাকি? মাহিদ অস্থির চিত্তে বারবার দরজার দিকে তাকাচ্ছে। হায়াতকে এক পলক না দেখলে তার ছটফটে মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। ওইদিকে মারিদ এখনো পাথরের মতো দাঁড়িয়ে। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠছে। এটা কি শুধুই তার হ্যালুসিনেশন? কেন সে হায়াতের মাঝে বারবার তার হারিয়ে যাওয়া হানিকে খুঁজে পাচ্ছে? মারিদের মনে পড়ে গেল প্রথম যেদিন হায়াতের সাথে দেখা হয়েছিল। সেদিনও তার হৃৎপিণ্ডটা এভাবেই থমকে গিয়েছিল। কিন্তু কেন? এই কেনর উত্তর সে কথায় পাবে? মারিদকে গভীর ভাবনায় ডুবে থাকতে দেখে শ্রাবণ তাকে একটা ধাক্কা দিল। কিরে, তোর আবার কি হলো? সব ঠিক আছে তো? মারিদের স্মৃতির জাল ছিঁড়ে গেল। সে অসংলগ্নভাবে ধরা গলায় বলল, আ- আমি একটু বাইরে থেকে বাতাস খেয়ে আসছি। মারিদ হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে চাইলেও শ্রাবণ একটু বিরক্ত হয়ে বলল, লাইটার আছে? না থাকলে আয় দিচ্ছি। মারিদ ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে তাকালো। তার চোখে তখন এক পৃথিবী বিষণ্ণতা। সে শুধু একটু স্লান হাসল। কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে মাহিদের পাশে গিয়ে বসল। মাহিত, ওকে কিছু বলিস না কেন? আজকালও নিজেকে বড় বেশি পুড়িয়ে ফেলেছে। দিনে মনে হয় 8 প্যাকেট ছাই ওড়ায়। মাহিদ বিছানায় হেলান দিয়ে ভেজা স্বরে বলল, অন্যের ক্ষত আমরা তখন অনুভব করতে পারি যখন নিজেরও একই আগুনের উপর দিয়ে হাঁটি। আই ক্যান ফিল হিজ পেইন। শ্রাবণ অবাক হয়ে তাকিয়ে রইল। এই তুই কি?
মাহিত কিছু বলল না, শুধু রহস্যময় আর বিষাদ মাখা একটা হাসি দিল। শ্রাবণ যেন আকাশ থেকে পড়ল। ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। মাহিত গম্ভীর গলায় অনুমতি দিল। কাম ইন। ঘরে ঢুকলো সাদা আবয়া পরা এক রমণী। তবে এ হায়াত নয়, এ হলো আয়াত। তার চেহারায় কোনো দুর্বলতা নেই, বরং এক ধরনের তীব্র জেদ আর আত্মবিশ্বাস ফুটে উঠেছে। আয়াত সাদা আবয়া পরে বেরিয়েছিল বলেই হায়াতও একই রঙের পোশাক পরেছিল, তাই ড্রেস নিয়ে কোনো জটিলতা হয়নি। আয়াত নিকাব পরেনি, শুধুই হিজাবটা পরম মমতায় জড়িয়েছে মাথায়। হায়াতের হুবহু প্রতিচ্ছবি আয়াতকে দেখে মাহিত বিমুগ্ধ হয়ে বলল। এসছো তুমি? আয়াত এক ভ্রু কুঁচকে বিদ্রুপের সুরে বলল। এমনভাবে বললেন যেন মনে হচ্ছে আপনার বিয়ে নয়, বরং বউ এসেছে। মাহিতও জমে যাওয়ার পাত্র নয়, সে পাল্টা উত্তর দিল। একই তো কথা। শ্রাবণ একটু অস্বস্তিতে পড়ে বলল। আই থিঙ্ক আমার এখন যাওয়া উচিত। শ্রাবণকে আয়াত চেনে, সে তীক্ষ্ণ গলায় বলল। কাজ থাকলে অবশ্যই যাবেন, এটা ঢং করে বলার কি আছে? পারমিশন চাইছেন নাকি? শ্রাবণের মতো চতুর ছেলেও এমন রুট কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহিত একটু বিরক্ত হয়ে বলল। এভাবে কথা বলছো কেন? আয়াত মুচকি হেসে সামলে নিল। সরি, আমি তো মজা করছিলাম। শ্রাবণ আর কোনো কথা না বলে প্রস্থান করল। এসব রসিকতা তার একদমই হজম হচ্ছে না। শ্রাবণ যেতেই মাহিত কোমল স্বরে বলল। কাছে এসে বসো। আয়াত ধীর পায়ে এগিয়ে গিয়ে পাশের চেয়ারটায় বসল। মাহিত অতৃপ্ত চোখে আয়াতের মুখশ্রী পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর হাহাকার মাখা গলায় জিজ্ঞেস করল। আমার উপর কোনো কারণে রেগে আছো? আয়াত অবজ্ঞার হাসি দিয়ে বলল। রাগ থাকাটা কি খুব অস্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে? মাহিত ব্যান্ডেজ করা হাত বাড়িয়ে আয়াতের হাত ধরতে গেলে আয়াত বিদ্যুৎ বেগে হাত সরিয়ে নিল। ঘৃণায় তার মুখটা কুঁচকে উঠল। সে বলে উঠল। সমস্যা কি আপনার? হাত ধরছেন কেন? শরীরে স্পর্শ না করে কি কথা বলা যায় না? মাহিত চরম অপ্রস্তুত হয়ে গেল। সে অপরাধীর মতো আমতামতা করে বলল। আচ্ছা সরি, কুল ডাউন। আয়াত নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু এই চৌধুরীদের দেখলেই তার রক্ত টকবক করে ওঠে। সেদিনের জন্য আমি সরি। হায়াত প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মাহিত কথাটি বলল যেন তার সারা শরীরে বিষাদ এক হয়ে মিশে আছে সেই স্বরে। আয়াত মাহিদের কথার মর্ম ঠিক ধরতে পারল না। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। কোন দিনের কথা বলছেন? গতকালকের কথা। আমি যদি তোমাকে গন্তব্যে পৌঁছে দিতাম তবে এমন অনভিপ্রেত ঘটনা ঘটত না। কিন্তু চিন্তা করো না, যে তোমাকে আঘাত করেছে তার একটা হারও আমি আস্ত রাখবো না। আয়াত মনে মনে উপহাস করল। সে তো অপরাধীর জীবন প্রদীপই নিভিয়ে দিয়েছে, আর এ বলছে হাড় গুঁড়ো করার কথা। চৌধুরীদের পরিকল্পনা তাদের মনের মতোই ছোট। আয়াতকে মৌন থাকতে দেখে মাহিত পুনরায় বিনীত স্বরে জিজ্ঞেস করল। ক্ষমা কি করবেন না? প্রশ্নই ওঠে না। আজ যদি আমার বড় কোনো ক্ষতি হতো তখন কি করতেন? আমার কবরের সামনে গিয়ে চোখের জল ফেলতেন? সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? মাহিদের কেন যেন হাসি পেল। সে ঠোঁট চেপে হাসি সামলে বলল। হুম, একদমই নয়। তাহলে আমার প্রায়শ্চিত্তের উপায় কি বলো? মাহিদের বাচনভঙ্গি আয়াতের কাছে সুবিধাজনক মনে হলো না। সে একটু বাজিয়ে দেখতে চাইল। আপনার কি হয়েছিল যে আপনি হাসপাতালের বিছানায়? মাহিদ বিছানায় শরীর এলিয়ে দিয়ে নিজের সমস্ত অহংকার বিসর্জন দিয়ে বলল। তোমার শোকে 6 ঘন্টা সংজ্ঞাহীন ছিলাম। এই নরাধম শ্রাবণ যখন জানানো গাড়িতে একটা পোড়া লাশ পাওয়া গেছে তখন সব অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর চোখ খুলে দেখি আমি হাসপাতালে। আয়াত নিশ্চিত হলো মাহিদ একটা মস্ত বড় গাধা। সে অবলীলায় বলল। আপনার তো চিরতরের জন্য কমে চলে যাওয়া উচিত ছিল মিস্টার চোখ। মুখ ফসকে নামটা বলতে গিয়েও আয়াত নিজেকে সামলে নিল। অতি কষ্টে বলল। স্যার। মাহিদ কপাল কুঁচকে ওর অর্ধেক বলা নামটা আওড়াল। মিস্টার চৌধুরী। পরক্ষণে সে ফিক করে হেসে ফেলল। আয়াত বিরক্ত হয়ে বলল। হাসার কি আছে? মাহিদ হাসি থামিয়ে বলল। ও সরি, বলো তুমি কি বলছিলে? আয়াত সোজাসুজি বলল। আগে হাসি থামার। আপনি জানেন হাসলে আপনাকে ঠিক ল্যাচ কাটা বাতুরের মতো লাগে।
মাহিদের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। মাহিদ সচরাচর হাসে না। আজ হায়াতের ফিরে আসায় খুশিতে তার ঠোঁটে হাসি উপসে পড়ছিল, কিন্তু হায়াতের কথা শুনে সে থমকে গেল। সে বিস্ময়ে নিজে জিজ্ঞেস করল, লেজ কাটা বাদর। হ্যাঁ, লেজ কাটা যেমন বাদুর বেমানান, আপনাকেও হাসলে তেমনই বেমানান লাগে। মাহিদ গম্ভীর স্বরে বলল। সবাই তো বলে আমার হাসি নাকি ভীষণ সুন্দর। আয়াত ভাবসলীন ভাবে উত্তর দিল। আই থিঙ্ক তার নিজের হাসির জন্যই আপনাকে হাসতে বলতো। মাহিদ বাকরুদ্ধ হয়ে রইল। আয়াত আবার বলল, যাই হোক, ডাক্তার কি বলেছে, আর কতদিন বাঁচবেন? মাহিদ বিমুগ্ধ হয়ে তাকালে আয়াত পরিস্থিতি সামাল দিতে বলল। আই মিন, এখন ঠিক আছেন তো? মাহিদ নিজেকে সামলে নিয়ে বলল। তোমার কথা বলো, কি হয়েছিল গতকাল? আয়াত তড়িৎ উত্তর দিল। আপনার প্রাক্তন বিয়ে কিডন্যাপ করেছিল পিশাচ একটা। মাহিদ আকাশ থেকে বলল। কে মিস লোনা? আয়াত অবজ্ঞা স্বরে বলল। লুনা না মোলা, আমি জানি না। হায়াত ভাবলো একটু নাটকীয়তা করা যাক। হায়াত তো স্বভাবতই ভীতু। সে নরম স্বরে বলতে শুরু করলো। জানেন, আমি খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দে আয়াতের কথা থেমে গেল। সে বিরক্ত বোধ করল। সে যখন পেছনে ফিরে তাকাতে চাইল, মারিদ বলল। হ্যাঁ, তুমি বলো। আয়াতের নাসিকায় হঠাৎ পরিচিত সেই সুতীব্র সুগন্ধির ঘ্রাণ আসতেই সে পাথরের মতো জমে গেল। নিজেকে সংবরণ করতে সে আবায়ার আঁচল শক্ত করে চেপে ধরল। মারিদ ঠোঁটে এক ফালি হাসি নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছে। সে যতই কাছে আসছে, সেই সুঘ্রাণ ততই আয়াতের স্নায়ুকে কামড় দিচ্ছে। আয়াতকে নিস্তব্ধ দেখে মাহিদ বলল। ওকে, পাত্তা দেওয়ার দরকার নেই, তুমি বলে যাও। মারিদ ঠিক আয়াতের পেছনে এসে দাঁড়ালো। তারপর কণ্ঠস্বরে দীর্ঘ সুর টেনে বলল। আসসালামু আলাইকুম ভাবি। মাহিদ রক্তচক্ষু দিয়ে মারিদের দিকে তাকালো। মারিদ তাতে ভ্রুক্ষেপ না করে দাঁত বের করে হাসলো। আয়াত চোখ বুজে ফেলল। কতগুলো বছর পর এই পরিচিত স্বরটা তার কানে বাজল। স্মৃতির পাতায় হাজারো দৃশ্য ভেসে উঠল। হঠাৎ বাহুতে কারো স্পর্শ অনুভব করতেই সে চোখ মেলল। দেখল মাহিদ তাকে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে আলতো ধাক্কা দিচ্ছে। এই ঠিক আছো? আমি কিন্তু টাচ করিনি। মাহিদ কথাটা বলে হাসতে গিয়েও হাসলো না। ওইদিকে মারিদ ফোরন কাটল। ভাবি, ভাবি কি আমি আশায় লজ্জা পেলেন? আয়াত নিজেকে সম্পূর্ণ সামলে নিল। এরপর ঠোঁটে এক চিলতে বিষাক্ত হাসি ঝুলিয়ে পেছন ফিরে তাকালো। সে ধীরস্থিরভাবে বলল। লজ্জা জিনিসটা আমার একটু কমই আছে দেবু সাহেব। মারিদ আয়াতের দিকে তাকাতেই তার ঠোঁটের হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেল। হৃৎস্পন্দন যেন থমকে গেল তার। সে ঘন ঘন চোখের পল্লব ফেলল। সেই চিরচেনা মায়াবী চোখ, সেই নাক, সেই ওষ্ঠধর। মারিদ দু পা পিছিয়ে গেল। এটাও কি তার কোনো হ্যালুসিনেশন? আয়াত মাহিদের কিংকর্তব্য বিমুখ অবস্থা দেখে ঠান্ডা এক হাসি হাসল। সে উঠে দাঁড়িয়ে মারিদের চোখের দিকে তাকিয়ে বলল। ভাবিকে দেখে খুব বেশি কি শক্ট হয়ে গেলে? মারিদ অস্পষ্ট আর কম্পিত কণ্ঠে কেবল একই নাম উচ্চারণ করল। হানি। আয়াত কোনো উত্তর দিল না, অথচ তার হৃদয়টা যেন বছরের পর বছর এই একটি ডাক শোনার জন্যই তৃষ্ণার্ত ছিল। তবে সে নিজের দুর্বলতাকে কিছুতেই প্রকাশ পেতে দিল না। সে অত্যন্ত অবজ্ঞায় ভরে বলল। সরাসরি ভাবি থেকে হানি, ভাইয়ের বুকে তো অন্তত সম্মান দিতেন দেবু সাহেব। মারিদ আয়াদের চোখে দেখতে পেল সেই পুরনো তেজ, সেই অনমনীয় জেদ যা তাকে এক সময় উন্মাদ করেছিল। এটি তার হানি। হানি বেঁচে আছে। মারিদ হিতাহিত জ্ঞান হারিয়ে আয়াতকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। অবোধ শিশুর মতো ফুপিয়ে কেঁদে উঠল সে। হায় আল্লাহ, আমার হানি বেঁচে আছে। আমার হানি, আমার জান, আমার হানি। মারিদ উন্মাদের মতো আয়াতের মাথায় বারবার চুমু খেতে লাগলো। তার এই আকস্মিক আচরণে মাহিদ আর আয়াত দুজনেই ভরকে গেল। আয়াতের অন্তরে তখন এক প্রণয়কারী ঝড় বয়ে যাচ্ছে। কিন্তু মারিদ তাকে ঠকিয়েছে। সে তার মায়ের খুনি, এই চিন্তা মনে আসতেই ঘৃণায় তার শরীর রিরি করে উঠল।
সে সর্বশক্তি দিয়ে মারিতের বাহু বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করল। ছাড়ুন আমাকে, আই উইল কিল ইউ, ছাড়ুন বলছি। মারি তার স্থির থাকতে পারল না। সে সজোরে হাতের ক্যানোলা টেনে খুলে ফেলল। রক্ত বেরিয়ে এলো, কিন্তু মাহিদের সেদিকে খেয়াল নেই। সে টালমাটাল পায়ে বিছানা থেকে নেমে মারিদকে ধাক্কা দিয়ে আয়াতের থেকে আলাদা করে দিল। মারিদ, ছাড় ওকে। শি ইজ নট ইউর হানি, শি ইজ মাইন ব্রো, লিভ হার। মারিদ হিতাহিত জ্ঞান হারিয়ে মাহিদের কলার চেপে ধরল। তোর সাহস কি করে হলো আমার হানির থেকে আমাকে আলাদা করার? তোকে আজ আমি... থামুন আপনারা। আয়াদের তীব্র চিৎকারে ঘর প্রকল্পিত হলো। মারিদ মাহিদের কলার ছেড়ে দিল। আয়াত তেজি স্বরে বলল, আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? দেখলেই কি আপনার শরীর এমন লাফলাফি করে? মাহিদ পরিস্থিতি সামলাতে চাইল, কিন্তু মারিদ চিৎকার করে বলল, হায়াত? কে হায়াত? শি ইজ মাই হানি, হার নেম ইজ রোজ মালিথা। মাহিদ গম্ভীর হয়ে বলল। হায়াত, তুমি যাও এখান থেকে। আয়াত কিছু বলতে নিয়েও বলল না, সে চলে যেতে নিল। তখনই মারিদ বলে উঠল, যাবে মানে? কোথায় যাবে? কোথাও যাবে না ও। আমার হানি ও মাহিদ, আমার হানিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। দেখ, তুইও দেখতে পাচ্ছিস ওকে। ও ফিরেও... মৃত মানুষ ফিরে আসে না মারিদ ভাই, আমার শান্ত হ। আমিও তো সেটাই বলছি, ও বেঁচে আছে। মাহিদ, আমার হানি চলে যাচ্ছে। আমার সাথে এটা করিস না, তুই তো আমার ভাই, তাই না বল? মারিদ যেতে নিলে মাহিদ ওকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আয়াত দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মারিদের আহাজারি তার কানে বাজছে, তার কান্নার শব্দ শুনছে সে। কিন্তু কেন এই কান্না তার? কেন এত আহাজারি? আর মাহিদও কি জানে তার ব্যাপারে? আর মৃতটাকে? আর মারিদের এই নাটকের মানে কি? সে তো জানে আয়াত ওদিন ফ্লাইটেই যায়নি। সে তো কল করে জানিয়েছিল তাকে, আর সেদিনের কলই তো সব ভেস্তে দিল। হানি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। মারিদের কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে। মাহিদ ভাইয়ের এই আহাজারি আর সহ্য করতে পারছে না। তার চোখের কোণায় অশ্রু জমে। মাহিদও চলে যাচ্ছে আমাকে ছেড়ে। সে হেসকি তুলে কাঁদছে। হেসকির জন্য ঠিকভাবে কথা বলতে পারছে না। আয়াদের পা আর এগোচ্ছে না। মনটা বারবার পেছনে ফিরতে চাইছে। তার কান্না আয়াত এই প্রথম দেখলো আজ। সে সহ্য করতে পারছে না। ইচ্ছে করছে জড়িয়ে ধরে বলতে, আমি তোমার হানি মারিদ, আমি সেই। কিন্তু সে গেল না, বড় বড় পা ফেলে চলে গেল। তখনও মারিদের কান্নার শব্দ ভেসে আসছে। আয়াত দ্রুত গতিতে পা চালালো। এই কান্না তার সহ্য হচ্ছে না, বিরক্ত লাগছে। যাওয়ার সময় অসাবধানতায় ধাক্কা লেগে যায় একজনের সাথে। আয়াত না দেখে সরি বলে চলে গেল। মাহিরা চৌধুরী একবার পেছনে ঘুরে দেখলেন শুধু, এরপর দ্রুত কদমে পা চালালেন। পাশে বরুণ চৌধুরী বললেন, লাগেনি তো তোমার? মাহিরা চৌধুরী গম্ভীর স্বরে বললেন, এসব ছোটখাটো আঘাত আমার লাগে না। বরুণ চৌধুরী কিছু বললেন না, আর একটা কেউ তাদের বলেনি মাহিদের কথা। রাতে মাহিরা চৌধুরী জিজ্ঞাসা করলে মারিদ বলে মাহিদের অফিসে কাজ আছে, তাই সে রাতে ব্যাক করবে না। মায়ের মন কিছুতেই এসব ঠুনকো কথার মানল না, কারণ মা এসেছে জেনেও মাহিদ বসে থাকার পাত্র নয়। মাকে এরা দু ভাই জানের চেয়ে বেশি ভালোবাসে। সকাল হতেই মাহিদের অফিসে চলে গেলেন তিনি আর বরুণ চৌধুরী। সেখান থেকে জানতে পারেন মাহিদ হসপিটালে। এরপরই ছুটে আসা হসপিটালে। কাউন্টারে মাহিদের নাম বলতে তারা রুম নম্বর বলে দেয়। দরজা খুলে যে দৃশ্য দেখলো, এই দৃশ্য দেখার জন্য বোধহয় কেউ প্রস্তুত ছিল না। মাহিদের কলার ধরে তাকে মারছে। মাহিদের নাক থেকে রক্ত পড়ছে। মারিদকে থামানোর চেষ্টা করলেও সে ভাইয়ের উপর পাল্টা আক্রমণ করেনি। সে জানে মারিদের মানসিক অবস্থা সম্পর্কে। ভাইয়ের এই আচরণটা স্বাভাবিক, কারণ তার মতে সে তাকে তার হানির কাছে যেতে দেয়নি। মাহিরা চৌধুরীর হাতের ব্যাগটা পড়ে গেল। কি হয়েছে বেটা? কি করছো তুমি? সারো ভাইকে।
বরুণ চৌধুরী এগিয়ে গেলেন, বহু কষ্টে ছেলেকে দূরে সরিয়ে আনলেন। মাহিরা চৌধুরী মাহিদকে জড়িয়ে ধরলেন, শাড়ির আঁচলটা নিয়ে নাকের রক্তটুকু মুছিয়ে দিতে লাগলেন। তিনি ঝাঁঝালো স্বরে বললেন, হায় আল্লাহ, এটা কি করছো তুমি মারিদ? ভাইয়ের গায়ে হাত তুলছো তুমি? মারিদ বলতে লাগলো। ও কেন আমার হানির কাছে আমাকে যেতে দিল না? ওকে জিজ্ঞেস করো হোয়াই। মাহিরা চৌধুরী কান্নামাখা স্বরে বললেন, আবার সেই হানি, হানি 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 শেষ করে দিল আমার ছেলের জীবনটা। মাহিদ জোরে জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে মারিদের কথার প্রশ্নের উত্তর দিল। Cause she is mine. বরুণ চৌধুরী আর মাহিরা চৌধুরী দুজনেই চমকে তাকালেন ছেলের দিকে, একসাথে বলে উঠলেন, মানে? ও আমার বিয়ে হায়াতকে হানি বলছে আম্মু। How is that possible? কে হায়াত? শি ইজ নট হায়াত, শি ইজ মাই রোজ মালিথা। দুই ছেলের কথায় মাহিরা চৌধুরী শুধু অবাক হয়ে শুনতে লাগলেন। বরুণ চৌধুরী বলে উঠলেন, ওয়েট, ও একটা জলজাত মানুষকে হানি বলেছে? মাহির বলে উঠল, সেটাই তো বলছি, আমি পাগল। হ্যাঁ আমি জানি, কিন্তু কখনো কি কোনো মানুষকে বলেছি এটা আমার হানি? সবাই চিন্তায় পড়ে গেল। মাহিরা চৌধুরী মাহিরের নিকট এগিয়ে গেলেন, ছেলের গালে হাত দিয়ে বললেন, তাকে এনে দিলে পাগলামি বন্ধ করবে? মাহিদ হতবাক হয়ে বলল, আম্মু, হায়াতের মৃত্যুর খবর শুনে আমি 6 ঘন্টা অজ্ঞান ছিলাম। আই লাভ হার। মাহিরা চৌধুরী গম গমে স্বরে বললেন, তুমি যার জন্য 6 ঘন্টা অজ্ঞান ছিলে, তার জন্য 2 বছর পাগল ছিলে, 2 বছর ধরে হেলিসিয়েশনে ভুগছো। মাহিদ বোকা বনে গেল। তার 6 ঘন্টা অজ্ঞান হওয়া মা পাত্তাই দিল না। কিন্তু সে তো তার হানি না আম্মু। সেই আমার হানি। চুপ। তুই চুপ। তোর চুপের কথা পড়ে ও আমার হায়াত। ও আমার হানি। ও আমার হায়াত। মাহিরা চৌধুরী চেঁচিয়ে উঠলেন, থামবে তোমরা? কি শুরু করলে? আর মারিদ না হয় ছেলে মানুষ ছোট থেকে, কিন্তু মাহিদ তুমি? মাহিদ এই কথা শুনে বলল, তো আমি কি মেয়ে নাকি? আমিও ছেলে। বরুণ চৌধুরী বললেন, তোমার মা কি বলতে চেয়েছে তা তুমি বুঝেছো? আমি জানি। আর এক মেয়ে নিয়ে 2 ভাই মারামারি করছো, লজ্জা করে না তোমাদের? কোথায় এক মেয়ে? ও হায়াতকে হানি বলেছে। মাহিরা চৌধুরী দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, চুপ! আমার সামনে নিয়ে আসো ওই হায়াত আক্তার হানিকে। আমিও দেখতে চাই কোন মেয়ে আমার 2 ছেলেকে পাগল করলো। আই ওয়ান্না সি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, বাইরে মুষলধারে বৃষ্টি। আয়াত বাড়িতে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে রেখেছে। হায়াত আজ বাইরে যাওয়ার কথা ভাবলেও বৃষ্টির জন্য পারল না। আয়াত কেন দরজা বন্ধ করে রেখেছে তা ভেবে হায়াত খুব চিন্তায় পড়েছে। সে সোফায় বসে ফুপিয়ে কাঁদছে। রেন পাশে বসে ফোন স্ক্রল করছিল। হায়াতের মুখ দেখে সে বলল, টেনশন করো না, পুরনো প্রেমিককে দেখেছে তো, নিজেকে সামলে নেবে, ডোন্ট ওয়ারি। ভালো লাগছে না। রিলস দেখো। হায়াত বিরক্ত হয়ে বলল, ফোনে চার্জ নেই, টিভি দেখো। কারেন্ট নেই। আমাকে দেখো। বউ দেখতে ভালো লাগে না। দাঁড়ানোর উপর অপমান করে দিলে। কিন্তু তুমি তো বসে। হ্যাঁ, একই হলো। আচ্ছা আমরা একই কেন বলি? 2-3ই বলি না কেন? রেন এরকম অদ্ভুত প্রশ্ন শুনে অদ্ভুতভাবে তার দিকে তাকালো। হায়াত বলল, টেল মি। আমি কি জানি? আচ্ছা কমলা লেবুর নাম কমলা বলে কি ওর রং কমলা, নাকি ওর রং কমলা বলেই নাম কমলা? রেন হতভম্ব হয়ে গেল। কি কমলা, কার কমলা, কি বলল? হায়াত আবার বলল, মশা যখন আমাদের রক্ত খায় তখন কি ও আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায়? কারণ আমাদের রক্ত তো ওর শরীরেও বইছে। রেন নিজের ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিমা তুই আমার ফোন নে, তাও এইসব আজও প্রশ্ন করিস না। হায়াত দাঁত কেলিয়ে কিছু বলতে যাবে তখনই রেনের ফোনটা শব্দ করে বেজে উঠল। মুনমুনের নামটা জল জল করছে। এই অশিক্ষিত আবার কল করে কেন? শান্তি নেই। রেন কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মুনমুনের এক অদ্ভুত ফিসফিসানি আর হাহাকার মাখা কণ্ঠস্বর ভেসে এলো। মুনমুনের ফোনের ওপাশ থেকে একবার কাঁদছে, আবার পরক্ষণেই দমে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, রেইন তাড়াতাড়ি আসো, একটা বিশাল বড় কেলেঙ্কারি হয়ে গেছে। রেনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে আতঙ্কে সোফা ছেড়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, কি বলছো? কি হয়েছে ভালো করে বলো।
মুনমুন এবার হাউমাউ করে কেঁদে উঠল, বলল, কে যেন আমাদের এই বিল্ডিং এর পেছনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আমার রুমের জানালা বরাবর। জানলা দিয়ে উক্কি দিলেই দেখা যায়। আমি তো ভয়ে 3 দিনের বাসি তরকারি আর ডাল ভয়ে জানলা দিয়ে ছুরি মারছি লোকটার উপর। এখন কে যেন দরজা থাকাচ্ছে। রেন বুঝলো না হাসবে নাকি কাঁদবে। তোমাকে তরকারি ছুঁড়ে মারতে বলছিল কে? মুনমুন কাঁদো কাঁদো স্বরে বলল, জানি না। অশিক্ষিত কোথাকারের। রাখো ফোন, আর একদম দরজা খুলবে না। মুনমুন বলল, দরজা তো ভেঙে ফেলবে মনে হচ্ছে। ভাঙলে ভাঙবে, তুমি খুলতে চেও না। আচ্ছা। অশিক্ষিত একটা। রেন কল কেটে দিল। কিন্তু কে হতে পারে? নতুন কোনো অতিথির আগমন ঘটলো নাকি আবার? হায়াত, আসতে। হায়াত ধূপধাপ পা ফেলে যাচ্ছিল, তা দেখে রেন সাবধানী স্বরে বলে কথাটা। রেনের পরনে 3/4 প্যান্ট আর ধূসর রঙের শার্ট, আর হাতে একটা মোটা লাঠি। পকেটে রিভলভারটাও গুজে নিয়েছে। সাবধানের মান নেই। হায়াত রেনের কথা শুনল। আস্তে আস্তে সামনে যেতে লাগলো সে। লিফটে উঠে কাঙ্ক্ষিত ফ্লোরে পৌঁছাতেই দৌড় লাগালো। রেন চেঁচিয়ে উঠল, হায়াত, আসতে। হায়াত ফ্লোরের দরজা খোলা দেখে হকচকিত হয়ে যায়। দ্রুত কদমে ভেতরে যায় সে। ভেতরে সব কিছু লণ্ডভণ্ড, ধস্তাধস্তি হয়েছে, মনে হয় এক চোট। হায়াতের মাথায় আকাশ ভেঙে পড়ে। রেন ফ্ল্যাটের চারপাশটাতে চোখ বুলায়। হায় আল্লাহ, মন কোথায় রেইন? মন বিপদে পড়েছে। রেন বিরক্ত মাখা স্বরে বলল, অশিক্ষিতটাকে বারবার বললাম যেন রেন হঠাৎ থেমে যায়। হায়াত কিছু বলতে নিলে হাত উঁচু করে থামিয়ে দেয়। হায়াত কপাল কুঁচকায়। পরিবেশটা নীরব হয়ে উঠতেই একটা মৃদু আওয়াজ আসতে লাগলো। খিলখিল করে হাসছে কেউ। রেন সামনের একটা কামরার দিকে এগোতে লাগলো। আচমকা সজোরে একটা লাথি মারতেই দরজা খুলে গেল। হায়াত হতভম্ব হয়ে গেল। চোখের পানি এসেও সেটা আবার নাক দিয়ে ঢুকে গেল আর কি। মুনমুন একটা বালিশ নিয়ে শ্রাবণকে মারছে, আর শ্রাবণ একটা বালিশ নিয়ে মুনমুনকে। বেডরুমের অবস্থা খুবই শোচনীয়। হঠাৎ দরজা খুলতেই ওরা থেমে যায়। বন্ধ হয়ে যায় হাসি। শ্রাবণ রেনকে দেখে কপাল কুঁচকে ফেলে। রেন এই দৃশ্য দেখে দাঁতে দাঁত চেপে বলল, অশিক্ষিত হাজারাম একটা। মুনমুন ওদের দেখে মেকি হাসে। হায়াত পায়ের জুতাটা খুলে ছুঁড়ে মারে। মুনমুন ভয়ে শ্রাবণকে টান মেরে সামনে ঢাল হিসেবে দাঁড় করায়, যার দরুন তার পিঠে গিয়ে লাগে হায়াতের জুতোটা। শ্রাবণ খেপে গেল। হোয়াট দ্য হেল? মুনমুন দাঁত দিয়ে জিভ কাটে। হায়াত রাগে গজগজ করছে। তখন ঘরটা একটু বেশি গোছানো লাগছে। হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে হায়াত পেছনে ঘুরে। মাহিদকে এই সময় এখানে দেখে হকচকিয়ে গেল সে। পাশে রোহিত প্রবেশ করল। মাহিদ হায়াতের দিকে তাকাতেই হা হয়ে গেল। মেয়েটাকে একবার নিচ থেকে উপর জহুরি চোখে পরখ করলো। হায়াত তাড়াতাড়িতে ড্রেস চেঞ্জ করেনি। তার পরনে একটা ঢিলাঢালা কালো রঙের শার্ট আর প্লাজো। মাথায় ওড়নাটা পেঁচিয়ে কোনো রকম মাহিদের এহেন চাহনিতে হায়াত অপ্রস্তুত হলো। রেন বিষয়টা খেয়াল করে ওর সামনে এসে দাঁড়ালো। মাহিদের কপাল কুঁচকে যায়। সে কিছু বলবে তখনই উপস্থিত হলো আরেক আপদ। হ্যালো গাইস, চলে এসেছি আমি। মারিদের দিকে ঘুরে তাকালো সবাই। মারিদের ঠোঁটে চিরপরিচিত সেই হাসি। রেন আস্তে করে হায়াতের দিকে ঘুরে বলল, এসে গেছে আমাদের বিশেষ চরিত্র সম্পূর্ণ বাবা। হায়াত ফিক করে হেসে ফেলে। রেন হায়াতের পাশে দাঁড়ায়। মাহিদের কপালে ভাঁজ পড়ল তা দেখে। এই ছেলেটা আবার কে? মুনমুন মনে মনে ভাবল। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দিল। শ্রাবণের দিকে তাকাতেই দেখে সে এখনো রেগে বোম হয়ে আছে। মুনমুন ফিক করে হেসে ফেলল। শ্রাবণ তার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে। আপনারা সবাই এখানে কি করছেন? হায়াত করলো প্রশ্নটা। মারিদ এতক্ষণ তাকালো তার দিকে। শার্ট পরা হায়াতকে তার কাছে অবিকল তার হানির মতো লাগলো। মনে পড়ে যায় নিজেদের মিষ্টি কিছু মুহূর্ত। তার হানির তার গায়ের ঘ্রাণ ভাল লাগতো, যার দরুন প্রায় সময় তার সাথে দেখা করতে গেলে মারিদের খালি গায়ে বাসায় যেতে হতো। অধিকাংশ সময় সে তার শার্ট খুলে রেখে দিত। সেটা পরেই ঢং করে ছবি তুলে আবার মারিদকে পাঠাতো সে।
সেই সব কথা মনে পড়তেই মারিত মুচকি হাসে। হাতে একটা লাল গোলাপের বুকে ছিল, মুনমুনের জন্য এনেছিল, কিন্তু এখন আর সে এটা মুনমুনকে দিল না, হায়াতের দিকে এগিয়ে গিয়ে বাড়িয়ে দিয়ে বলল। ফর ইউ। হায়াতের হাসি পেল। কাকে ভেবে কাকে দিচ্ছে ফুলটা, সে কি ভেবে মাহিদের দিকে তাকায়। মাহিদ চল শক্ত করে তাকিয়ে রয়েছে। হায়াত হসপিটালের কোনো কিছুই জানে না, তাই মাহিদের এই চোখ রাঙানোর ব্যাপারটা বুঝলো না। তবে বান্দা যে তার প্রেমে পড়েছে তা নিশ্চিত। বাই এনি চান্স এ কি প্রপোজ করে ফেলেছে? আয়াতের বাচ্চা তো বললো না কিছু। কি হলো নাও? হায়াত ভাবনা থেকে বের হয়ে বলল। আমি কেন নিব? আর আপনারা সবাই এখানে কেন? আমি এত বড় বড় মানুষ, আপনারা এই গরিবের ঘরে কিসের জন্য আসতেন? রোহিত এতক্ষণে মুখ খুলল। বেচারা ট্রমাটাইজ ছিল মুনমুন আর শ্রাবণকে এভাবে দেখে। সে বলল, এটা গরিবের ঘর কোন দিক দিয়ে? সাইজে ছোট আছে বাট সবকিছুই তো আছে। শ্রাবণ বলল, আজকে মুনের বার্থডে আর আমি ওদের ইনভাইট করেছি। বাইরের আয়োজন করতে চেয়েছিলাম বাট মুন বলল, তাই আর কি এখানেই করলাম। রেন আর হায়াত একসাথে বলে উঠল। বার্থডে আজকে মুনের? হায়াত আর রেন বেশ ভালোই চমকালো। হায় হায়, আজকে ওর বার্থডে, ভুলেই তো গিয়েছিল। হায়াত একটু ঘাড় বাঁকা করে মুনমুনের দিকে তাকালো। মুনমুন ক্ষেপে তাকিয়ে তাদের দিকে। হায়াত হঠাৎ জোরে জোরে হাসতে লাগলো। দেখেছো রেইন, মুনের বার্থডে আর আমরা নাকি ভুলে যাব। রেনকে একটু খোঁচা মারতেই সেও হাসতে লাগলো, কিন্তু হাসি তো আসছেই না। তারা তো সত্যি ভুলে গেছে। মারিত হেসে ফেলে হায়াতের কাণ্ডে। সে তোড়াটা হায়াতের হাতে গুজে দিয়ে সরে দাঁড়ালো। হায়াত থেমে গেল। মারিত কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। তখন ভেসে এলো মারিদের গমগমে স্বর। হু আর ইউ? কথাটা যে রেনকে উদ্দেশ্য করেই তা বুঝতে আর বাকি রইল না। চেহারায় ব্রিটিশদের ছাপ, অথচ বাংলা বলছে একদম বাঙালিদের মতো করে। কে এই ছেলে? রেইন, মাই নেম ইজ রেইন। রেন থমথমে স্বরে বলল। শ্রাবণ বলল, শুধু রেইন? রেন কিছুক্ষণ চুপ করে রইল, এরপর বলল। হ্যাঁ। শ্রাবণ বলে উঠল। এখানে কি তোমার? কথাটা হায়াতের গায়ে লাগলো। এখানে কি মানে? সে তেজি স্বরে বলে উঠল। সেই প্রশ্ন করার আপনি কে? আমার হবু বউয়ের ফ্ল্যাটে এসেছে আর বলছো আমি কে জিজ্ঞাসা করার? একটু অতিরিক্ত কথা বলে ফেললে না? বাতলো এক কেলেঙ্কারি। মুনমুন এহেন কথা শুনে বলে উঠল। এটা কিভাবে কথা বলছেন আপনি? মুখ সামলে কথা বলুন। তুই আমাকে কথা বলা শেখাবি এখন? ওয়াও। পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে দেখে মাহিদ বলল। স্টপ ইট। শুধু শুধু ঝামেলা করার মানেই হয় না। রেন বুঝলো না ব্যাপারটা। পদবী বলেনি সে, আর ঝগড়া লেগে গেল তাদের মাঝে। ব্যাপারটা একটু কেমন যেন হয়ে গেল না? মারিদ বলে উঠল। আই থিঙ্ক সব দোষ আমার। প্রশ্নটা করাই ভুল হয়েছিল। তোরা ঝামেলা করিস না। হায়াত বলল। অ্যাকচুয়ালি সব দোষ আমার, এখানে আসাই উচিত হয়নি আমার। রেন পরিস্থিতি সামলাতে বলল। বাদ দাও ভাই, সব দোষ আমার বাবার। সবাই ভেবেচাকা খেলো এহেন কথায়। রেন হতাশার শ্বাস ছেড়ে বলল। আমার বাবার ওই দিন মুভ না থাকলে আমি জন্মতাই না, আর না এখানে আসতাম, আর না কেউ আমার পরিচয় জিজ্ঞাসা করতো, আনন্দা ঝামেলাটা হতো। সব দোষ আমার, তোমরা থামাও। সবাই না চাইতেও হেসে ফেললো। শ্রাবণ বলল। সরি, আমি ওভাবে বলতে চাইনি। আরে আমি তো কিছু মনেই করিনি, তোমরাই তো নিজেরা লেগে গেলে। সবাই আবার হাসলো। মাহিদ বলল। হায়াতের সাথে কি সম্পর্ক? আর তোমাকে দেখে তো এই দেশের বলে মনে হচ্ছে না। হায়াত চট করে বলল। আমার কাজিন ওর নানা ব্রিটিশ ছিল, তাই এমন দেখতে। রেনু মেকি হেসে তাল মেলালো। মারিদ দু আঙ্গুল দিয়ে ঘাড় ডোলে ভাবে কিছু একটা। আচমকা সে ডেকে উঠে। হানি? হায়াতের হেলদোল নেই। মারিদের ভ্রু কুঁচকে আসে। সবাই তার দিকে তাকালো। মারিদ কিছু বলল না আর। শ্রাবণ ফ্রিজ থেকে কেক বের করে আনে। সবাই সোফাতে বসে। অলিভারও এসেছে। সে নতুন পরিবেশ দেখতে ব্যস্ত। হায়াতকে দেখে মুখটা ঘুরিয়ে ফেলে সে, যেন বলতে চায়, হারিয়ে গিয়েছিলি তো ভালো করে হারিয়ে যেতি। সিনেমার মতো আবার ফিরে আসতে কে বলেছিল? অলিভার হায়াতের দিকে আবার তাকালো।
হায়াত অলিভারকে দেখে চোখ টেরা করে ফেলল। অলিভার ঘেউ ঘেউ করে মাহিদের সাথে লেগে যায়। মাহিদ হায়াতকে দেখে হেসে ফেলে। মাহিদ হায়াতের এই রূপ দেখে ফেলেছে ব্যাপারটা বুঝতে পেরে হায়াত লজ্জায় পড়ে যায়। মাহিদ ফিক করে হেসে ফেলে। হায়াত এই প্রথম বোধহয় মাহিদকে হাসতে দেখল। ছেলেটা আসলেই চমৎকার লাগে। এমনিতেই তো দেখতে কত সুন্দর, হাসলে যেন চোখ ফেরানো মুশকিল। আর হায়াত, উফ, থাক, আর বলতে চায় না সে। কিন্তু সে এসব ভাবছে কেন? ইসি, না, এটা কখনো হবে না। শ্রাবণ কেকটা বের করতেই প্রত্যেকে অবাক হয়ে গেল। চাঁদ শেফের একটা কেক, যেটাতে গোটা গোটা অক্ষরে লেখা মুনমুন। মুনমুন নিজেও এতক্ষণ দেখেনি কেক। সে কেকটা দেখেই বলে উঠল, ওয়াও, শ্রাবণ মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে? খুব। শ্রাবণ হাসলো। রোহিত শুধু দেখে গেল সবটা। সে আসতেই চায়নি, মাহিদ জোর করে নিয়ে এসেছে। হৃদয়টা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে এমন চেহারা করে রেখেছে সে। মুনমুনের হাতে ছুরি দিয়ে তার হাতের উপর শ্রাবণ হাত ধরে কেক কাটল। সবাই বার্থডে সং গাইতে লাগলো। অমন সময় হায়াতের ফোনে একটা নোটিফিকেশনের শব্দ হলো। হায়াত কপাল কুঁচকে নোটিফিকেশন চেক করতেই থতমত খেল। অ্যাঞ্জেল মেসেজ দিয়েছে, কিন্তু এটা কি লিখেছে? এই ড্রেস পরে কেন আসতে গেলে? নাও আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। এখন আমি কি করব? হায়াত আশেপাশে তাকায়, কোথা থেকে দেখলো তাকে। এরপর আরেকটা মেসেজ আসে, কালকে দেখা করবে আমার সাথে? আর সময় দিতে পারছি না, সরি। হায়াত তৎক্ষণাৎই টাইপ করল, আমি কালকেই দিয়ে দিব 10 লাখ টাকা। লিখে সেন্ড করে দিল সে। ওপাশ থেকে উত্তর আসে, আই ডোন্ট নিড দ্যাট, নাও আই ওয়ান্ট ইউ অ্যান্ড ইউ আর মাইন, রিমাইন্ডার ইট। হায়াত ভরকে গেল। এটা কি বললো অ্যাঞ্জেল? হায়াতের মনে পড়ে যায় দেশে আসার দিনের কথা। ছোটবেলায় দেশ ছেড়েছিল, সেই দেশে এতগুলো বছর পর এসে সব কিছু চিনতে হিমশিম খায়। আয়াত বারবার বলেছিল মুনমুনকে আসতে বল এয়ারপোর্টে। হায়াত শুনেনি তার কথা। নিজের দেশকে চিনতে চেয়েছিল, দেশও তাকে ভালো করে চিনিয়ে দিয়েছে। প্রথম দিন এসেই সে ভুল মানুষের কবলে পড়ে চলে গিয়েছিল পতিতালয়ে। প্রথমে কিছুই বুঝতে পারেনি, তবে যখন বুঝতে পারল ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাকে একটা রুমে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। ওখানকার মানুষের কথায় বোঝা যায় যে এখান থেকে নারী পাচার হবে আজ। হায়াতের পরনে ছিল কুর্তি আর মাথায় হিজাব জড়ানো। কাঁধের ব্যাগটা ওরা নিয়ে নিয়েছে। হায়াত দিশেহারা হয়ে যায়। খুব কাঁদে সেদিন সে। ভাবে জীবন শেষ, আর কোনো দিন দেখা হবে না বোনের সাথে, প্রিয়জনদের সাথে। গুনে গুনে 10 জন মেয়েকে আনা হলো একটা রুমে। হায়াতও রয়েছে তাদের মধ্যে। 5টা ভার্জিন মেয়ে দরকার। এখন তাদের বস নিজে চুজ করবে মেয়ে। হায়াত কাঁদতে কাঁদতে দিশেহারা, বাকি মেয়েগুলোও কাঁদছে। হঠাৎ তখন অন্ধকার ছাপিয়ে একটা অবয়ব দেখা যায়। লোকটার মুখে একটা ভূতের মাস্ক। কান্নার জন্য হায়াতের কাছে ঝাপসা লাগছে সব। লোকটা এই গরমেও লং কোট পরে রয়েছে। হায়াত ফুপিয়ে কাঁদছে। লোকটা এগিয়ে আসে, একে একে সবাইকে দেখে সে। হায়াতের সামনে আসতেই সে থেমে যায়। হিজাব পরা রমণীটির দিকে চোখ আটকে যায় তার। কান্নার তোপে মুখ লাল হয়ে গেছে। কি জানি কি এমন দেখলো যে সে ওই মুহূর্তেই ঘোষণা করল, 10 লাখ টাকার বিনিময়ে এই মেয়েকে আমি কিনে নিচ্ছি। আজ থেকে ও আমার সঙ্গী। ব্যাস। হায়াত চিৎকার করে কাঁদে। তখন লোকটা বলল, বাঁচতে চাইলে আমার সাথে চলো, আদারওয়াইজ এখানে পচে মরো। আই হ্যাভ নো প্রবলেম। হায়াত বাধ্য হয় তার সাথে যেতে। সে নিয়ে যায় একটা আলিশান বাড়িতে। এরপর হায়াতকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে তাকে তার জীবনের কাহিনী শোনায়। লোকটা সাহায্য করবে বলে জানায়, তবে বলে তাকে তার 10 লাখ টাকা দিতে হবে। হায়াত রাজি হয়। হায়াত এত বড় বিপদ থেকে তাকে বাঁচানোর কারণে লোকটার নিকনেম দেয় এঞ্জেল। আসলেও কি সে এঞ্জেল নাকি অন্য কিছু? হায়াত এখনও তার চেহারা দেখেনি, দেখতে চায়নি কখনো। তবে লোকটা ভীতু হায়াতকে মাঝে মাঝে সাহস দিত।
প্রতিশোধ নেওয়ার কথা মনে করিয়ে দিত সেকেন্ডে সেকেন্ডে। কিন্তু আজ এটা কি করলো? হায়াত, হঠাৎ চেঁচানোতে হায়াত চমকে ওঠে, ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। সামনে তাকিয়ে দেখে মুনমুন কেক হাতে দাঁড়িয়ে। হায়াত কোনো রকম হেসে কেকটা অল্প খেয়ে মুনমুনকে খাওয়ায়। মাহিদ হায়াতের চিন্তিত মুখ দেখে কপাল কুঁচকায়। সে হায়াতের পাশে দাঁড়ায় সবার অগোচরে। হায়াত নিজেও খেয়াল করে না বিষয়টা। কালকে অফিসে এসো কিন্তু, আমি অপেক্ষা করব। হায়াত ভোরকে পাশে তাকায়। তুমি করে বলল লোকটা? সে জড়তা নিয়ে বলল, কেন আপনি করবেন? অনেক কথা আছে, কালকে বলবো। হায়াত জানে কাল তার যাওয়া হবে না, কাল হয়তো আয়াত যাবে। তার কেন জানি ইচ্ছা হলো মাহিদের কথাগুলো এখনই শুনতে, কিন্তু এসব ইচ্ছার মানে হয় না। হায়াত কিছু বলল না। আড্ডা শেষ হতে হতে রাত হলো। মাহিদ, মারিত, রোহিত আর শ্রাবণ চলে যাবে। রেনও চলে যাবে, তাই হায়াত এগিয়ে দিতে যায়। মারিত হায়াতের দিকে তাকায়। তার হানি তার সামনে, অথচ এমন ভান করছে যেন সে চিনেই না তাকে। কেন এমন করছে সে? নিচে নেমে মারিত হঠাৎ বলে উঠল, হায়াত, তোমার সাথে একটু কথা আছে আমার, একটু সাইডে আসো। হায়াত বলল, আচ্ছা। মাহিদ বলে উঠল। এখানেই বলো। মাহিদ তার কথাকে পাত্তা না দিয়ে হায়াতকে নিয়ে একটু দূরে চলে গেল। মাহিদের হাত মুষ্টিবদ্ধ হয়। মেয়েটাকেও দেখো, নাচতে নাচতে চলে গেল। বেকুব একটা। তোমার নাম কি? পুরো নাম বলো। মারিদের এহেন প্রশ্নে হায়াত একটু ভ্যাবাচাকা খায়। একটা শুকনো ঢোক গিলে বলল, হেমিকা তুজ হায়াত। তোমার যমজ বোন আছে? হায়াত সময় নিল না, রোবটের ন্যায় বলল। না, কেন? মারিদ কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। হায়াত একটু ভরকে যায় মারিদের এই গোয়েন্দা মার্কার দৃষ্টিতে। মারিদ বলল, তুমি ইউএসএ গিয়েছো কখনো? ইউএসএ নাম শুনেছি, যাওয়ার ইচ্ছে আর কি। মারিদ অপলক তাকিয়ে থাকে তার দিকে। হঠাৎ কেমন ভাঙ্গা স্বরে বলে উঠল, কেন মিথ্যে বলছো? আমি কি এমন করেছি যে আমাকে এত কষ্ট দিচ্ছ? এই বিরহ যে সহ্য হচ্ছে না হানি। হায়াত মারিদের দিকে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মারিদের চোখ চিকচিক করে উঠল। হায়াত ভরকে গেল। ছেলে মানুষের কান্না দেখে অভ্যস্ত নয় সে। আবার শুনেছে ছেলেরা নাকি কাঁদে না সহজে। সে বলে উঠল, আপনি কাঁদছেন? মারিদ হঠাৎ হাঁটু ভেঙে রাস্তায় বসে পড়ে। বৃষ্টি তখন থেমেছিল কিছুক্ষণের জন্য, এখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির কোনারা ভিজিয়ে দিতে লাগলো তাদের। মারিদের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিলে একাকার হয়ে যাচ্ছে। কেন এমন করছো হানি? আমি কি অন্যায় করেছি? কেন এমন অপরিচিতদের মতো কথা বলছো? কেন মাহিদকে বলছো না তুমি আমার হানি, ওর হায়াত টায়াত না? কেন এত কষ্ট দিচ্ছ? তিলে তিলে না মেরে একদম শেষ করে দাও এর থেকে। হায়াত ভ্যাবাচাকা খায়। মারিদ হঠাৎ হায়াতের পা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। হায়াত চমকে ওঠে। মারিদ ভাঙ্গা স্বরে বলতে লাগলো, পা ধরছি তোমার, প্লিজ বলে দাও তুমি আমার হানি, আমার রোজ। এতটা অবিচার করো না হানি, আই কান্ট টলারেট। হৃদয়টা তোমার তখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হায়াত ওর থেকে নিজের পা ছাড়াতে মরিয়া হয়ে উঠল। কি করছেন নাকি? ছাড়ুন। আরে এটা কোথায় ফেসে গেলাম? এতটা নিষ্ঠুর হয়েও না হানি। আরে আমি কোনো হানি পানি না, স্যার বাঁচান। মারিদ হায়াতের দিকে বিস্ময় নিয়ে তাকায়। এদিকে হায়াতের চিৎকার শুনতেই মাহিদ ছুটে আসে, যেন এটার অপেক্ষাতেই ছিল। মারিদকে হায়াতের পা ধরে নিচে বসে থাকতে দেখে ভরকে যায় সে। মারিদ, কি করছিস? মারিদ ভাঙ্গা স্বরে বলে উঠল। ও কেন স্বীকার করছে না মাহিদ? মাহিদ হাতের ছাতাটা ফেলে ভাইকে উঠায়। পাগলামি করিস না, তোর হানি আর নেই, এটাই সত্য, এটা হায়াত। মারিদ ব্যথাতুর চোখে তাকায়। বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা সবার। মারিদ হঠাৎ মাহিদকে ধাক্কা মেরে সরিয়ে জোরে একটা শ্বাস ছাড়ল। এরপর পাশের রাস্তার দিকে তাকালো। একটা প্রাইভেট কার আসছে। মারিদ হায়াতের দিকে তাকিয়ে ভঙ্গুর হৃদয়ে বলল, আর সইতে পারছি না আমি এই ব্যথা। আমি ক্লান্ত হানি, আমার স্বীকার করতে হবে না তোমাকে। ভালো থাকো। আমার কপালে সুখটুকু আল্লাহ তোমার কপালে রেখে দিন। আর এটা জেনে রেখো, কেউ একজন তোমাকে খুব বেশি ভালোবাসতো, অনেক বেশি, অনেক। মারিদ কথাটা বলতে বলতে রাস্তার মাঝে যেতে লাগলো।
কেউ কিছু বলার আগেই যা ঘটার তা ঘটে গেল। হঠাৎ রাস্তার মাঝে চলে আসা গাড়িটা ব্রেক কষতে পারে না। মারিদের দেহটা রাস্তার পাশে ছিটকে পড়ল। গাড়িটা এক মুহূর্ত দাঁড়ালো না, ভয়ে পালালো সে। মাহিদ কিংকর্তব্য বিমুখ হয়ে যায়। হায়াত জোরে চেঁচিয়ে উঠল। না, চোখ খিচে ফেলে সে। শ্রাবণ, রোহিত আর রেন দৌড়ে আসে। মারিদের নিথর দেহটার দিকে তাকিয়ে থমকে যায়। শ্রাবণ আর রোহিত দৌড়ে যায় মারিদের দিকে। রাত হয়েছে অনেক, আবার পড়ছে বৃষ্টি। একটা মানুষও নেই রাস্তায়। মারিদ এখনো হায়াতের দিকে তাকিয়ে, ঠোঁটে বিদ্রুপ মাখা হাসি, যেন বলতে চাইছে। এবার খুশি তো? হায়াতের হাত পা কাঁপতে লাগলো। এটা নাটক হতে পারে না। মারিদের ভালোবাসার কোনো খুঁত নেই। না না, সে ঠকায়নি আয়াতকে। এখানে অন্য কোনো রহস্য আছে। হায় আল্লাহ, এটা কি করলো মারিদ? আয়াত আয়াত শুনলে কি হবে? যখন জানবে ছেলেটা তার অবজ্ঞা পেয়ে কষ্টে চলে গেছে, তখন কি হবে? হায়াতকে কাঁপতে দেখে রেন ধরল। হায়াত আচমকা ওর বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। মাহির ধপ করে নিচে বসে পড়ল। তার মাথা প্রচণ্ড ব্যথা করছে। মারিদের মাথায় বেশি আঘাত লেগেছে বোধহয়। একটু হলেও কানেকশন তো আছে। মাথা ব্যথা এতটাই অসহনীয় হলো যে মাহিদ ওখানেই ঢলে পড়ল ধীরে ধীরে। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। মারিদের নিথর দেহটা পড়ে রইল রাস্তার পাশে। রক্ত বৃষ্টির পানিতে মিশে রাস্তা লাল হয়ে যাচ্ছে। মারিদের ব্যথাতুর মনের কোণে বেজে উঠল একটা ব্যথাতুর সুর। ভালোবাসা একটা অভিশপ্ত শব্দ এটা। 4 অক্ষরের এই শব্দের কত ক্ষমতা ভাবা যায়। কি সুন্দর করে একজনকে শেষ করে দিল এটা। বৃষ্টির শব্দ ছাপিয়ে তখন কেবল আর্তনাদ আর কান্নার রোল। রাস্তার পিচঢালা কালো বুক চিরে মারিদের তপ্ত রক্ত বয়ে যাচ্ছে, যা বৃষ্টির অবিরাম ধারায় মিশে এক বিভীষিকাময় লাল স্রোত তৈরি করেছে। মাহিদ নিথর হয়ে পড়ে আছে এক পাশে, আর মারিদের দেহটা আরেক পাশে। রোহিত আর শ্রাবণ তাকে গাড়িতে ওঠানোর জন্য ধরল। হায়াত রেনের বুকে মুখ গুজে কাঁপছে। তার মনে হচ্ছে এই রক্ত কেবল মারিদের নয়, এই রক্তে মিশে আছে আয়াদের না বলা হাজারো অভিমান। যে মানুষটা একটু আগে হাঁটু গেড়ে বসে ভালোবাসার ভিক্ষা চাইছিল, সে এখন মৃত্যুর হিম শীতল আলিঙ্গনে আবদ্ধ। মুহূর্তের মধ্যে শান্ত রাতটা অশান্ত হয়ে উঠল। হাসপাতালের করিডোর জুড়ে এখন এক বিভীষিকাময় নিস্তব্ধতা। নিয়ন আলোর সাদাটে আভা দেওয়ালগুলোতে আছড়ে পড়ছে, যা পরিবেশটাকে আরও বেশি রিক্ত ও প্রাণহীন করে তুলছে। বাতাসে ভেসে আসছে ঔষধের কড়া গন্ধ আর ফিনাইলের ঝাঁঝালো ঘ্রাণ। সেই নিস্তব্ধতা চিরে মাঝে মধ্যে শোনা যাচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ডের চাকার ক্যাসক্যাস শব্দ, যা হৃৎপিণ্ডের স্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাহিদকে পাশের কেবিনে নেওয়া হয়েছে। সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজগুলো এখনও স্পষ্ট, যেন ঘুমের ভেতরও সে কোনো এক দুঃস্বপ্নের তারা খেয়ে ফিরছে। অন্যদিকে আইসিইউর লাল বাতিটা এক নাগারে জ্বলছে, যেন এটা মারিদের জীবনের শেষ সলতে, যা নিভে যাওয়ার উপক্রম হয়েছে। কিছুক্ষণ পরই হসপিটালে উপস্থিত হলেন চৌধুরী পরিবারের স্তম্ভিত মাহিরা চৌধুরী। তার পেছনে ধীর পায়ে আসলেন বরুণ চৌধুরী। মাহিরা চৌধুরী অত্যন্ত দৃঢ়চেত্তার নারী। তার চোখের কোণে জল থাকলেও চোয়াল শক্ত। নিজের সন্তানের এই অবস্থায় দেখেও তিনি ভেঙে পড়লেন না, বরং পরিস্থিতির রাশ শক্ত হাতে ধরলেন। পেছনে অরুণ চৌধুরী আর তানহাকে দেখা গেল। মেয়েটার চোখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে। বরুণ চৌধুরী অস্থির হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডক্টর, আমার ছেলেরা কেমন আছে? অরুণ চৌধুরী উত্তেজিত হয়ে ডাক্তারকে বলে উঠলেন, ডক্টর, আমার ভাতিজা কিছু হলে আমি এই হাসপাতাল জ্বালিয়ে দেব। ডাক্তার ক্লান্ত স্বরে বললেন, শান্ত হন চৌধুরী সাহেব। মারিদ সাহেবের মাথায় ইন্টারনাল হিমোরেজ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার পালস রেট খুব নিচে নেমে গেছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আগামী 24 ঘন্টা অন্তত জটিল।
এই সময়টা পার না হওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না। তিনি কোমায় চলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাহিরা চৌধুরী স্থবিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার এই ছেলে যে সব সময় হাসি খুশি থাকতো, আজ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বরুণ চৌধুরী স্ত্রীর কাঁধে হাত রাখলেন, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পেলেন না। মাহিরা চৌধুরী ভাঙ্গা স্বরে জিজ্ঞাসা করলেন। কিভাবে হলো? শ্রাবণ বলল। হঠাৎ একটা গাড়ি এসে। আসল কথাটা বলো। শ্রাবণ বলল সবটা। হায়াতের সাথে কথা বলতে যাওয়া, এরপর হঠাৎ রাস্তার মাঝে চলে যাওয়া, সবটা। মাহিরা চৌধুরী চোখ খিচে ফেললেন। আবার সেই মেয়ে? বরুণ চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়লেন। বরুণ চৌধুরী বলে উঠলেন। ভাইজান ঠিক আছো? বরুণ চৌধুরী জোরে একটা শ্বাস ছাড়লেন। শেষ করে দিল আমার ছেলেটাকে, শেষ। চোখের কোণে পানি জমল ভদ্রলোকের। হায়াতের হৃদয়ের এক প্রলয়কারী ঝড় বয়ে যাচ্ছে। সে জানে এই দুর্ঘটনার পেছনে তার এবং আয়াতের এই পরিচয় লুকানোর খেলাটা কতটা দায়ী। রেন তাকে এক পাশে নিয়ে এসে নিচু স্বরে বলল।